তোমারও কাননে ফুটেছিল যত ফুল, আঁখিতে আমার দেয়নি তো কভু ধরা। গোলাপ লাগানো বেনি করা তার চুল, পলকে আমার সব কি হলো সারা। পিলু, এই পিলু, পিলু, এই ঝড় বাদলের দিনে ছেলেটা গেল কোথায়? ওদিকে সারা পাড়া খুঁজে এলাম, কোথাও তো নেই। এটা তো পিলুর গলা মনে হচ্ছে, যাই তো। এই যে তুই এইখানে, তোর আক্কেল তো বলি আরি। ও চন্দ্রগুপ্ত, তুমি এসেছো? দেখো, এতদিনে কবিতা লেখার জন্যে কেমন সুন্দর একটা জায়গা পেয়েছি। চন্দ্রগুপ্ত বাসের চারপাশে একবার তাকালো। বাসের ভিতরটা অন্ধকার, অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। তোর ব্যাপারটা কি? এতদিন নদীর ধারে পুকুর পাড়ে কবিতা লিখতিস, এখন কাউকে না বলে এই জঙ্গলের মধ্যে পরিত্যক্ত বাসে এসে বসে আছিস, তাও এই ঘন ঝড় বৃষ্টির মধ্যে। আচ্ছা, তোর কি কোনো ভয় ডর নেই রে? দেখ দেখ, আমার গাড়ির লোমগুলো কিরকম খাড়া হয়ে গেছে দেখ। আচ্ছা, কবিতা লেখার জন্য এমন নিরিবিলি পরিবেশ আর কোথায় পাবো বল দেখি? চন্দ্রগুপ্ত আবার আধা অন্ধকার বাসের চারিদিকে চোখ বোলালো, এরপর ঢোক গিলে বললে, তুই শিগগিরই এখনই আমার সঙ্গে মেশে ফিরবি, আর একটাও কথা নয়, সবাই খুব ক্ষেপে আছে। চন্দ্রগুপ্ত আমার একটা কথাও শুনলে না। অগত্যার কি করার। গ্রাম ছেড়ে চলে আসার পর এই শহরে নিজের বলতে তেমন কেউ নেই, শুধু চন্দ্র। ছেলেটা না থাকলে এতদিনে হয়তো কবেই হারিয়ে যেতাম। বাড়িতে সবাই চায় আমি ভালো চাকরি করি, কিন্তু আমার যে কবিতা লেখার ভীষণ শখ। লেখার খাতা নিয়ে কত যে প্রকাশকের দৌড়ে দৌড়ে ঘুরেছি, গলা ধাক্কা ছাড়া কিছুই জোটেনি কপালে। যাই হোক, আশা ছাড়িনি এখনো। অবশেষে কাক ভেজা হয়ে যখন মেসে ফিরলাম, তখন বিকেল ঘনিয়েছে। নিচে ম্যানেজারের কাছে এক প্রস্থ বকাবকি খাওয়ার পর ওপরে আমাদের ঘরে এলুম। ঘরে মেঘলাল ছাই আর সর্ষে গুঁড়ো ছড়িয়ে কি সব যেন মন্ত্র আওড়াচ্ছিল। মেঘলাল মেসে আমাদের ঘরেই থাকে, পরলৌকিক চর্চায় ওর ঝোঁক আগাগোড়া। চন্দ্রগুপ্ত বললে, পিলু, আমার বড্ড গরম লাগছে, আমি বরং একটু গা ধুয়ে আসি, তুই কিছু খেয়ে নে। এই তো বৃষ্টিতে ভিজে এলে, তোমার আবার গরম লাগছে কেন? আর কিছু বলার আগেই মেঘলাল ওর মন্ত্রোচ্চারণ থামিয়ে ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকালো, তারপর বলল, তোরা মেষের মধ্যে এসব কাদের সঙ্গে করে নিয়ে এসেছিস? আমরা দুজনেই হতচকিত হয়ে গেলাম। চন্দ্রগুপ্ত বলল, এখানে আমরা দুজন ছাড়া আর আছেটাকে? ভুল, তোদের আশেপাশে অতৃপ্ত আত্মার ছায়া ঘুরে বেড়াচ্ছে, এ মোটেও ভালো লক্ষণ নয়। কি ব্যাপার বলতো তোদের? তোরা এদের কোত্থেকে ধরে নিয়ে এসেছিস? মেঘলালের কথায় অত গুরুত্ব দিলুম না, তাই বললাম, মেঘলাল, এখন এই বেলায় এসব শুরু করো না তো। কাল এক প্রকাশকের কাছে বেশ কিছু কবিতা জমা দেব, তাই এখন ঢের কাজ। মেঘলাল আমাদের এই আচরণে খানিকটা বিরক্তই হলো। কি সব বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে চলে গেল। যে চারটা বুঝে নিক, সময় এলে সবাই সবটা টের পাবে। চন্দ্র, ও কি বলে গেল? ছাড় তো, সব সময় নিজের খেয়ালে থাকে। আমি গা হাত পা ধুয়ে আসছি এক্ষুনি। লেখালেখি শেষ করে খেয়ে দিয়ে আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। বৃষ্টির মিঠে হাওয়ায় ঘুম আসতে বেগ পেতে হয়নি। মাঝরাতে হঠাৎ কিসের একটা তীক্ষ্ণ শব্দে চোখটা খুলে গেল। কে কে? আকস্মিক শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়লাম। অন্ধকারে ঘরের সবকিছু ঝাপসা। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার সাথে মিলেমিশে যাচ্ছে একটা নূপুরের ছমছম শব্দ, যেন কোনো এক রমণী আমাদের ঘরের দরজার ঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু আমাদের এই মেস তো আগাগোড়াই নারী বর্জিত।
তাহলে ব্যাপারটা চন্দ্রগুপ্তকে জানাতে গিয়ে দেখলুম প্রায় মাথা অবধি চাদর ঢেকে ঘুমোচ্ছেও। ভাবলুম জ্বর এসেছে বোধহয়, তাই আর ওকে বিরক্ত করলুম না। রাতে ঘুমটা ভেঙে গেলে আমার আর ঘুম আসতে চায় না, তাই ভাবলুম ব্যালকনি থেকে একটু পায়চারি করে আসি। ব্যালকনির দরজা খুলতেই বৃষ্টির দমকা হাওয়া মুখে এসে ঝাপটা দিল। 2-4 পাক পায়চারি করে জানলার বাইরের দিকে তাকাতেই খেয়াল করলুম এই ঘন বৃষ্টির মাঝে একটা বাস রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে বাসের বদ্ধ জানলাগুলোর অন্দরে থাকা নিষ্প্রভ আলো এক হয়ে মিশে যাচ্ছে আলো আধারির খেলায়। বাসের বাহ্যিক আবরণ দেখে কেমন যেন চেনা চেনা ঠেকল। পলকেই মনে পড়ল সকালে যে বাসে আমি বসে কবিতা লিখেছিলাম, এ তো অবিকল সেই বাস। তবে বাসের যেন আগের চেহারা খানিক বদলে গিয়ে তার দিব্যকান্তি রূপ ফিরে এসেছে। কিন্তু সেই পরিত্যক্ত শীর্ণকায় বাস হঠাৎ করে মেসের দোরগোড়ায় আসবে কি করে? ঠিক সেই মুহূর্তেই মেসের নিচের ঘর থেকে প্রকাণ্ড গ্র্যান্ডফাদার ক্লকে রাত 2টোর ঘন্টা পড়ল। আমার কানের পাশ থেকে সেই নূপুরের শব্দটা যেন খুব দ্রুত বেগে মিলিয়ে যেতেই অস্বস্তিটা আরও যেন ঘনীভূত হতে শুরু করলো। আর একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার মতো সাহস হলো না আমার। মনে হলো এসব কিছু চন্দ্রগুপ্তকে এক্ষুনি বলা প্রয়োজন। ঘরে ঢুকে বুকের ভিতরটা ধক করে উঠল। চন্দ্রগুপ্তের খাট খালি, চাদরটা এলোমেলো অবিন্যস্ত হয়ে পড়ে আছে, যেন তাড়াহুড়ো করে উঠে গেছেও। চারপাশে চোখ বোলালুম, কোথাও দেখতে পেলুম না ওকে। ঠিক সেই সময় বাথরুমের ভিতর থেকে জল পড়ার একটানা শব্দ ভেসে এলো। বাথরুমের দিকে এগোতেই দরজার নিচে সরু ফাঁক দিয়ে ফ্যাকাশে হলদেটে একটা আলো বেরিয়ে আসতে দেখলুম। অথচ এই মেসের বাথরুমে তো এমন আলো কখনো জ্বলে না। সাদা একটা বাল্ব আছে বটে। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললুম, এত রাতে আবার স্নান করছিস নাকি? ঠান্ডা লেগে যাবে তো। ভিতর থেকে কোনো উত্তর এলো না, শুধু জল পড়ার শব্দ। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত! ঠিক তখনই কলঘরের দরজাটা থরথর করে কাঁপতে শুরু করলো, আর তার সঙ্গে কর্কশ সুরে একটা মেয়েলি কণ্ঠে আমারই লেখা কবিতার লাইনগুলো ভেসে এলো। আমার কাননে ফুটেছিল যত ফুল, আখিতে তোমার দেয়নি তো কবু ধরা। গোলাপ লাগানো বেরি করা মোর চুল, পলকে তোমার সব কি হলো সারা। গলার স্বর থেমে গেল, নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভিতর থেকে মেয়েলি গলার বিকৃত হাসির শব্দ আমাকে চমকে দিল। এই চন্দ্র, চন্দ্র, রাতের বেলায় সব কি শুরু করলি তুই? এবারেও কোনো উত্তর এলো না। বদলে কলঘরের দরজার নিচ থেকে বেরিয়ে আসতে লাগলো কালো কালো পাক ভর্তি জল। কোনো এক অনাহুত আতঙ্কের আঁচ পেয়ে কলঘরের দরজাটা শক্ত করে চেপে ধরলাম আমি। কলঘরের ভিতর থেকে প্রবল শক্তি বলে কে যেন বেরিয়ে আসার চেষ্টা করছে। এক সময় আমি নিয়ন্ত্রণ হারালাম, বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। ধীরে ধীরে কলঘর থেকে বেরিয়ে এলো চন্দ্রগুপ্ত। না, ওকে আর চন্দ্রগুপ্ত বলে মনে হচ্ছিল না। ভেজা এলোমেলো চুলগুলো অস্বাভাবিকভাবে কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। চোখের চারপাশে ঘন কাজলের দাগ জলের সঙ্গে গলে গিয়ে গাল বেয়ে গড়িয়ে আসছে। নাকে নথ, দু হাতে চুড়ি, ওর 2 ঠোঁট জোড়ায় যেন কালো আলকাতরা মেখেছে। ঠোঁটের পাশ দিয়ে ধারালো চোষক দাঁত ঝকঝক করছে। হাতে কালো বড় বড় নখ। হাঁপাতে হাঁপাতে ও বলল, কোথায় কোথায় গেল? এই চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, আমাকে চিনতে পারছিস না? আমি 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 পিলুরে। আর তুই 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 কাকে খুঁজছিস? হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। কাকে খুঁজছিস জানিস না? মহেন্দ্র সর্দার কই সে? কই? মাথা নিচু করে চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কার নাম যেন বিড়বিড় করছে, আর সমানে হাতের কর গুনছে।
হাতের সামনে যা কিছু ছিল তা দিয়ে আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কিন্তু ওর ওই পাশবিকতার সামনে আমার চেষ্টা সব কিছু বৃথা হয়ে গেল। বিদ্যুতের ওই প্রবল ঝলকের মাঝে নারী কণ্ঠেও একটা কথাই বলল, মহেন্দ্র, মহেন্দ্র সর্দার, মহেন্দ্র, মহেন্দ্র সর্দার। এই পৃথিবীর সব পুরুষের মধ্যেই আমি মহেন্দ্রর ছায়া পাই, তাই কোনো পুরুষই আমার হাত থেকে রক্ষা পাবে না, তুইও নয়। বলি চন্দ্রগুপ্ত বিভৎস চেহারা এগিয়ে এলো আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। ঠিক সেই সময় এক মুঠো হলুদ মাখা চাল আর শ্মশানের ছাই ছিটকে এসে পড়ল মেঝেতে। চন্দ্রগুপ্ত চিৎকার করে পিছনের দিকে সরে গেল। ঘরের ভিতরে মন্ত্রোচ্চারণ করতে করতে প্রবেশ করলো মেঘলাল। চন্দ্রগুপ্ত কোনো উত্তর দিল না, সমানে ওর মাথা নাড়াচ্ছিল। বল, বল কে তুই? কোথা থেকে এসেছিস? কি চাস তুই? চন্দ্রগুপ্ত কোনো উত্তর দিল না, সমানে ওর মাথা নাড়াচ্ছিল। তোর উদ্দেশ্য কি? কি জন্য এসেছিস? চন্দ্রগুপ্ত প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকালো, কিন্তু সেটা আর চন্দ্রগুপ্তর দৃষ্টি নয়। একটা অপরিচিত নারীর করুণ অথচ হিংস্র চোখ। ফিসফিস করে বলল, মহেন্দ্রকে খুঁজে দে। কে মহেন্দ্র? কোথা থেকে এসেছিস তুই? ও কিছু বলল না। আমি কাউকে কিছু বলবো না, শুধু মহেন্দ্রকে চাই। আমি আমি প্রতিশোধ নেব। মহেন্দ্র এখানে নেই, তুই এখান থেকে চলে যা। এই কথা শুনেই ওর মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। চোখ দুটো রক্তবর্ণ, ঘরের বাতাস যেন হিম শীতল হয়ে গেল। চলে যাব। ও এক পা দুপা করে সামনে এগিয়ে এলো। মহেন্দ্র নেই, তোরা তো আছিস, আমি তোদের কাউকে ছাড়বো না। এই কথা বলার সাথে সাথেই ঘরের আলো দপদপ করে কাঁপতে শুরু করলো। ঘরের জানলাগুলো বেসামাল গতিতে দুলতে শুরু করলো। এখনই শান্ত হ, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। বলেই মেঘলাল ঝুলি থেকে কি একটা ধাতব পাত্রের মতো বের করলো। তারপর খুব জোরে মন্ত্রোচ্চারণ করতে করতে ছুঁড়ে দিল ওর গায়ে। গায়ে পড়া মাত্রই চন্দ্রগুপ্ত মুহূর্তে কুঁকড়ে ছোট হয়ে ছটফট করতে শুরু করলো। বলছি, আমি বন্যি লেখা, এখন ওই বাসটায় থাকি। আমি ওই বাসে করে যাচ্ছিলাম মহেন্দ্রর সঙ্গে দেখা করতে। ওকে ওকে আমি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ঠকিয়ে একটা অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেল। ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। আমি দেখলাম মেঘলাল দ্রুত নিজের ঝোলা থেকে একটা শিশি আর শ্মশানের ছাই মিশিয়ে শিশিটার গায়ে মন্ত্র পড়তে পড়তে বৃত্ত আঁকতে শুরু করলো। চন্দ্রগুপ্ত শরীরটা কেঁপে উঠল, ওর গলা দিয়ে গোঙানির মতো শব্দ বেরোতে লাগলো। না না না, আমাকে আটকে রাখতে পারবি না, পারবি না। পর মুহূর্তে চন্দ্রগুপ্তের বুকের মাঝখান থেকে কালচে ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এসে শিশির ভিতরে প্রবেশ করতেই মেঘলাল শিশির ঢাকনা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত এলিয়ে পড়ল মেঝেতে। মেঘলাল কপালের ঘাম মুছতে মুছতে বলল, বলেছিলাম না তোরা মেশে আত্মা নিয়ে এসেছিস, এটা কেবল শুরু। এতক্ষণে আমার মেঘলালের কথায় বিন্দু বিন্দু বিশ্বাস জন্মালো। এবার এবার কি হবে মেঘলাল? যতক্ষণ ওই বাসটা আছে একের পর এক অতৃপ্ত আত্মা এই মেশে ঢুকে পড়বে। এই বাসটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরাতেই হবে। আর দেরি করলাম না। অন্ধকার ভোরে মেঘলাল আর আমি মিলে ওই পরিত্যক্ত বাসটাকে প্রাণপণে ঠেলতে শুরু করলাম। আমি আর মেঘলাল মিলে বাসটাকে প্রাণপণে ঠেলতে ঠেলতে সেই বট গাছের ছায়ার নিচে নিয়ে গেলাম। উফ, বাসটাকে দেখে যতটা ঝরঝরে মনে হয়েছিল
ঠেলতে কি একটু মনে হলো না। আবার মেসের দোরগোড়ায় পৌঁছতেই চমকে উঠলাম। ঠিক যেখানে বাসটা ছিল সেখানেই আবার ওটা ফিরে এসেছে। এটা এটা কি করে হলো মেঘলাল? দেখলাম মেঘলালও হতচকিত হয়ে গেল। ও বললে, এ বিপদ সহজে যাবে বলে মনে হচ্ছে না, বুঝলি পিলু? মানে কি বলছো মেঘলাল? এই বাসটা জায়গা বদলায় না, জায়গাকে নিজের কাছে টেনে আনে। এ প্রেত লোকের বাস। চল এখন ঘরে চল। কথাটা বলেই আমরা দৌড়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখলুম চন্দ্রগুপ্তর খাট খালি, চাদরটা মেঝেতে পড়ে আছে অবিন্যস্ত ভাবে, জানলাটা হাট করে খোলা। কোথায় গেল কোথায় গেল চন্দ্রগুপ্ত? এখানে ওই নারীর আত্মা ছাড়াও আরো অনেক আত্মা আছে। ওরা আমাদের বিপদে ফেলার চেষ্টা করবে। আমাদের আরো সতর্ক হতে হবে, বুঝলি? সতর্ক হব? ঘরে কেউ আছেন?